জীবনের সব থেকে বড় মিথ্যা কি ছিল লায়লা? সব থেকে বড় মিথ্যা ছিল আমি জীবনে তোমাকে কখনো ছেড়ে যাব না। কত টাকার সম্পত্তি আছে লায়লার? অনেক অনেক, মাশাআল্লাহ অনেক। এত টাকা সম্পত্তি পেলে কোথায়? আপনি ইয়াংদের সাথে কাজ করতে কেন পছন্দ করেন? আমার মধ্যে খুব স্পিড জিনিসটা খুব পছন্দ, যেটা ইয়াংস্টারদের মধ্যে আছে। মামুনের কথা দিনে কয়বার মনে পড়ে? সারাদিনই তো মনে পড়তেছে, মানে ভুলে যাওয়ার তো কোনো উপায় দেখছি না আমি। আমার জন্য কান্না করো? ওর লাইফে ও কিছুটা পড়ালেখা করে পজ দিয়েছিল, ও যে পরীক্ষাটা দেয়নি, 5 পর্যন্ত পড়েছিল। তোমার কি মনে হয়নি মামুন তো পড়াশোনা করা ছেলে না, তাকে পড়াশোনার জায়গায় তাকে সাপোর্ট দেয়া, তাকে পড়াশোনা করানো? এটাই ডিসাইড করেছি যে ডেফিনেটলি ও যদি আসে। না, আজকে আসলে তোমাকে সামনাসামনি তো দেখা হয়নি, শুধু সোশ্যাল মিডিয়ায় তুমি ঘুরে বেড়াও, উড়ে বেড়াও। সেই উড়ে বেড়ানোর গল্পগুলো আমরা জানবো। আমরা অনুষ্ঠানটা শুরু করি। চলো দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাট অ্যান্ড কাট অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আছেন সোশ্যাল মিডিয়ায় তিনি অনেক পরিচিত, আমরা সবাই তাকে দেখি, তার কন্টেন্ট দেখি, কোনো না কোনোভাবে তার কন্টেন্টগুলো আমাদের সামনে চলে আসে, হয়তো আমরা না চাইলেও চলে আসে। কিন্তু তিনি হচ্ছেন আমাদের আজকের অতিথি লায়লা। লায়লার সাথে গল্প করব, আর পুরোটি সময় জুড়ে আমি শারমিন দীপ্তি আছি আপনাদের সাথে। তোমাকে অনেক অনেক স্বাগত এবং ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের অনুষ্ঠানের কাট অ্যান্ড কাট অনুষ্ঠানে ছোট একটা ফর্মালিটিস আছে, এখানে কাট আছে, ওখানে আনকাট আছে। তুমি কাট থেকে প্রশ্ন নিতে পারো, কাট থেকে প্রশ্ন নিলে সেটা হয়তো তুমি যদি বলো না এই অংশটা ফেলে দিবেন, তোমরা তো এরকম বলে থাকো ওই অংশটা রাখা যাবে না, আর আনকাট থেকে তুললে যা বলবো আমরা তাই। আমি তাহলে তো সব আনকাটেই যাব, সাহসী মেয়ে। আমরা তাহলে প্রথমে তুলবো হচ্ছে, কত টাকার সম্পত্তি আছে লায়লার? অনেক অনেক, মাশাআল্লাহ অনেক। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে আমি দিন শেষে কাউন্ট করি না যে আমার ব্যাংকে কত টাকা আছে। আমি খেয়ে পড়ে ভালো মতো বেঁচে থাকতে পারলেই ওইটা আমার জন্য হ্যাপিনেস, ওইটাই আমার জন্য এনাফ। বাট আল্লাহর রহমতে আমি মোটামুটি সব না একটু বুঝি, এটা কি একটু ইন্টেলেকচুয়াল আনসার? করি না আসলে, সেটা ঠিক আছে। মিনিমামটা তো তুমি অন্তত বলতে পারো। যদি টাকার অঙ্কে আমরা একটু হিসাব করি, লায়লার কত কোটি টাকার সম্পত্তি আছে? গাড়ি বাড়ি, তোমার গাড়ি আছে কয়টা? 4টা গাড়ি। সবাই জানে এটা, আমাদের গাড়ি কোনটা সেটাও সবাই জানে। হ্যাঁ সবাই, এই জন্য আমি অত ডিটেলসে গেলাম না। ফ্ল্যাট আছে, তোমার গাড়ি আছে, সেভিংস আছে নিশ্চয়ই অনেক। তো যদি টাকার অঙ্কে মিনিমামটা যদি তুমি বলো, যে যতটুকু সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে কোটি ধরতে পারেন। হ্যাঁ সেটা কোটি তো 1 কোটি 2 কোটি 10 কোটি 5 কোটি 15 কোটি কাউন্ট হতে করি পারে না, বাট ডেফিনেটলি এটা কোটি। এটা একটু বলে যাও, এটা অন্তত বলো। হ্যাঁ তাহলে আমরা কি বুঝে নেব সেটা 20 কোটি টাকার সম্পত্তি আছে লায়লা? হতে পারে 20 কোটি না, আরো বেশি। 20 কোটি না, তাহলে 40 কোটি 50 কোটি ওরকম। বাট আমি এই যে এক্সাক্ট ফিগারটা, যেহেতু নাকি 100 কোটি রেডি ছিলাম না, যেহেতু আমি রেডি ছিলাম না, তাহলে আমি গুনে আসতাম। একটাতে আমরা একটু ফিক্সড হই। আপনি জাস্ট ধরে রাখেন কোটির ঘরে। কোটির ঘরে সেটা কি 60 কোটি 70 কোটি 50-60 লাখ কোটি ক্রোর এরকম হতে পারে, লাখ তো না, ইটস ক্রোর। ওকে ফাইন। তার মানে হচ্ছে লায়লা নিজেও জানে না তার কত টাকার সম্পত্তি আছে। আমার জানার আসলে কখনো দরকার পড়ে নাই। এত টাকা সম্পত্তি পেলে কোথায় আসলে? সেটাকে তোমাদের ইনহেরিট করেছি। হ্যাঁ ইনহেরিট করেছি আমি। আপনি ইয়াংদের সাথে কাজ করতে কেন পছন্দ করেন? আমি ইয়াংদের সাথে, এটা এই প্রশ্নটা কেন আমরা করছি তোমাকে? মামুনও ইয়াং, অনেক ইয়াং, তোমার থেকে বয়সও ছোট। রিসেন্ট একটা ছেলেও তোমার সাথে কাজ করছে, সম্ভবত তার নাম ইমন। যাই হোক, ইয়াংদের সাথে তুমি কাজ করতে পছন্দ করি বিকজ ওদের মধ্যে খুব একটা পজিটিভনেস আছে। ওরা যে কোনো চ্যালেঞ্জ বা যে কোনো ডিফিকাল্টিস খুব ইজিলি নিতে পারে, অনেক কিছু চিন্তা করে না যে এখানে যেতে হলে, আমি কোথাও যাব সেখানে আমি জানি যে অনেক বাধা থাকতে পারে, অনেক প্রবলেম থাকতে পারে, ডিফিকাল্টিস থাকতে পারে। আমার গাড়ি হয়তো নষ্ট হয়ে গেল, তখন আমি কি করব? একটু যারা দেখা যায় যে একটু যারা অনেক কিছু বিচার করে চলে, যারা একটু ম্যাচিউরড, তারা হয়তো বলবে যে না তুমি ওখানে যাও না, বা না তুমি এটা করতে পারবা না। আমার মধ্যে খুব স্পিড জিনিসটা খুব পছন্দ, যেটা ইয়াংস্টারদের মধ্যে আছে। ওদেরকে কিভাবে তুমি সিলেক্ট করো যে তোমার সাথে তারা কাজ করবে? এটা কি তোমার পূর্ব পরিচিত? না, হ্যাঁ বেশিরভাগই যেটা হয়েছে যে আমি তো আসলে সোশ্যাল মিডিয়াতে কখনো আমার পদচারণা ছিল না, এটা মামুনের জন্যই হয়েছে। তো ওরা সবাই মামুনের পূর্ব পরিচিত। আমার কাছে আননোন লোকজন খুব একটা রিচ করতে পারে না। মানে এখনো যারা তোমার সাথে কাজ করছে সবাই মামুনের পরিচিত, কিন্তু তোমার পরিচিত থেকে তুমি কোনো ইয়াং? না, আমার পরিচিত ওই আমার পরিচিত মধ্যে কেউ ওই সোশ্যাল মিডিয়ার লাইফেই নাই, তারা ডিফারেন্ট
ক্যাটাগরি লাইফ লিড করছে। তো ওই সোশ্যাল মিডিয়াটা আসলে মামুনের, তো ওইখান থেকেই যারা আমার সাথে দেখছে সোশ্যাল মিডিয়াতে তারা সব মামুনেরই পরিচিত। তোমার শৈশবটা কেটেছে কোথায়? আমার শৈশব কেটেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যেখানে ক্যান্টনমেন্ট ছিল সেসব জায়গাতেই কেটেছে, বিকজ আমার বাবা আর্মি অফিসার ছিলেন। তো সেই হিসেবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার শৈশব কেটেছে। আর তোমার পড়াশোনা কোথায় করেছো? পড়াশোনাও বিভিন্ন ক্যান্টনমেন্টের বিভিন্ন স্কুলে বিভিন্ন টাইমে, একই স্কুলে 2-3 বার পড়েছি বাবার পোস্টিং এর কারণে। এসএসসি, ইন্টার? হ্যাঁ, এসএসসি এক স্কুলে, ইন্টার আরেক কলেজে, এভাবেই। ইউনিভার্সিটি ছিল কোনটা তোমার? আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি অনার্সে। আর কোন সাবজেক্টে পড়েছো? আমি পড়েছি সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড রিসার্চ। আচ্ছা। আর এআইবি থেকে আমি এইচআরএম ওখানে তো ব্যাচ থাকে ঢাকা ইউনিভার্সিটির, আসলে ঢাকা ইউনিভার্সিটি বলে জাহাঙ্গীরনগর বলো, তোমাদের কোন ব্যাচ ছিল? আমি এটা আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না। এটা হচ্ছে যে আমার এইজের সাথে যে ব্যাচটা যায় সেটাই ছিল। না, এটা না করা কি আছে, মানুষ কি করে আমি বলি লাইলা, এটা যেটা হয় হাইড করে, বিয়ে হাইড করে, কিন্তু এডুকেশন আমি কোন ঢাকা ইউনিভার্সিটি কোন ব্যাচের স্টুডেন্ট, আমার যেটা হাইড করার কিছু নাই আসলে। হাইড করা না, কিন্তু কেন করছো? আমি দুটো লাইনিং এ রাখতে চাই, দুটো আলাদা, আমার পার্সোনাল লাইফ এবং আমার সোশ্যাল মিডিয়ার যে লাইফটা, এটা আমার একটা সিলভার লাইন আছে যেটা আমি আসলে ক্রস করতে চাই না কখনোই। আমার পার্সোনাল যারা রিলেটেড তাদেরকে আমি কখনোই সোশ্যাল মিডিয়াতে আনতে চাই না। তোমার কি মনে হয়নি মামুন তো পড়াশোনা করা ছেলে না, তাকে পড়াশোনার জায়গায় তাকে সাপোর্ট দেয়া, তাকে পড়াশোনা করানো? তাকে আমি পড়াশোনা করেছি। তো কি পড়েছে? পর্যন্ত পড়েছে? ও যখন আমার কাছে এসেছিল তখন ও মাত্র মানে ওর লাইফে ও কিছুটা পড়ালেখা করে পজ দিয়েছিল। ও যে পরীক্ষাটা দেয়নি, 5 পর্যন্ত পড়েছিল, 5 পর্যন্ত পড়েছিল। তারপরে যেটা হয়েছে যে আমার লাইফে আসার পর থেকে আমি তারপরে এক্সামগুলো ওকে দেওয়াইছি, এসএসসি পর্যন্ত দেওয়ানো হয়েছে ওকে। মানে এসএসসি পাস কি সে করেছে? হ্যাঁ হ্যাঁ করেছে। কোন গ্রেড পেয়েছিল? ভালোই পেয়েছে। আচ্ছা, মানে পাস করেছে তো? হ্যাঁ ডেফিনেটলি। কিন্তু এরপর আর পড়াশোনা কেন করেনি? এরপরে তো আমাদের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। আপনার সেরা রোমান্টিক মুহূর্ত কবে, কোথায়, কার সাথে কেটেছিল? আমার সেরা রোমান্টিক মুহূর্ত ডেফিনেটলি আমার লাইফ পার্টনার যিনি ছিলেন লাস্ট, তার সাথেই কেটেছে। এটা 2021 সালে একটা খুব ভোরের একটা সকালে উনি আমাকে কিছু ভোরবেলা, হ্যাঁ, শিউলি ফুল করে আমার হাতে দিয়েছিলেন। ওটাই সবচেয়ে মানে ডিফারেন্ট একটা রোমান্টিক মোমেন্ট ছিল। যেহেতু তুমি বলেই দিলে যে লাস্ট তোমার সাথে যে ছিল, তোমাদের প্রেমটা কেমন? খুবই ভালো ছিল। মানে প্রেমটা হয়েছে কিভাবে? তুমি ওকে চিনতে পেরেছো কোন একটা অনুষ্ঠানে হয়তো তোমাদের দেখা হয়েছে? চিনতে পেরেছি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো প্রথমে নরমাল কথাবার্তা থেকে আস্তে আস্তে দেখা গেল যে দুজনের মধ্যে কমফোর্টনেসটা অনেক বেশি। মানে তার সাথে আমি খুব কমফোর্টেবল ফিল করি এবং ভরসার একটা জায়গা, তার কাছে আমি খুব ভরসা পাচ্ছি। এভাবেই একটা পজিটিভনেসের মাঝখান থেকে আসলে তার সাথে আমার পরিচয় থেকে আস্তে আস্তে কি সেটা বলো? পরিচয় থেকে আস্তে আস্তে ভালোবাসার ব্যাপারটা চলে আসছে। সে কনভিন্স করতে পেরেছিল আমাকে। প্রপোজ করেছিল কে সবার আগে? সেই করেছে, মামুন করেছে। হ্যাঁ। আচ্ছা, সেটা কত বছরে, কত সালে? এটা 2021 সালে। আচ্ছা। তো এইভাবেই আস্তে আস্তে যেটা হয় আর কি, আমরা না ওভাবে ঠিক খুব ফর্মালি প্রপোজাল করলাম, আই লাভ ইউ বললাম, এরকম না। প্রথম ওয়ে অফ প্রপোজালটা ছিল যে তোমাকে আমি জীবনে কখনো ছেড়ে যাব না। তো এইটাই ছিল আর কি, মানে এটাই আমার কাছে খুব মানে তোমার মাথায় লেগেছে যে না এরকম একজন আছে যে ছেড়ে যাব না, জীবনে কখনো তার উপর ভরসা রাখা যায়, তার উপর ভরসা রাখা যায়। হ্যাঁ, আনফরচুনেটলি ভরসাটা শেষ পর্যন্ত রাখা গেল না। টাইমের সাথে আর কি করা যায়, সবকিছুরই চেঞ্জ হয়, তো অ্যাকসেপ্ট করে নিতেই হবে আর কি। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আপনার বিয়ে করার পরিকল্পনা আছে কি? কেমন পাত্র পছন্দ যদি তুমি বিয়ে করো? আমার বিয়ে করার পরিকল্পনা মানে কি, যে উইশফুল থিংকিং আছে লাইফে সেটেল হওয়ার। হ্যাঁ, সেটা অবশ্যই তো বিয়ে করার মাধ্যমেই হতে হবে। আর কেমন পাত্র পছন্দ, এই যে বিয়ে করার মাধ্যমে হতে হবে, ব্যাপারটা এরকম আসছে কেন? এরকম আসছে বিকজ মামুনের সাথে কি তোমার বিয়ে হয়েছিল কিংবা হয়নি, তুমি যদি এটা ডিসক্লোজ করো? মানে এটা মামুনের সাথে ব্যাপারটা যেহেতু একটা আইনি লড়াইয়ের মধ্যে আছে, এটা আমি খুব একটা ক্লিয়ারলি এখন বলতে চাচ্ছি না, কারণ না তোমার কথাতে আমি বললাম যেহেতু বিয়ে করার মাধ্যমে হতে হবে, তার মানে কি মামুনের সাথে তোমার বিয়ে হয়নি? বিয়ে হয়েছে কি হয়নি এটা নিয়েই তো আইনি লড়াইটা হচ্ছে। আচ্ছা, এটা যখন চার্জশিট চলে আসবে, সবাই জানতে পারবে, তখন এটা ডিসক্লোজ করাই ভালো, না হলে একটা তদন্তের মধ্যে একটা এফেক্ট পড়তে পারে। এই জন্য আমরা এখন বলি না আর কি মিডিয়াতে। যাই হোক, সেটেলমেন্ট হতে হলে আর কি, যদি তুমি বিয়ে করো, আমি কেমন বিয়ে পাত্র করতেই পছন্দ চাই। তোমার?
আমার কাছে যেটা, যার কাছে আমি খুব ইজি হতে পারবো। আমি তো তোমাকে আগেই বলেছি যে আমি খুব ইন্ট্রোভার্ট অ্যান্ড সহজে ওইভাবে মিশতে পারি না। আমাকে যেটা সোশ্যাল মিডিয়াতে দেখানো হচ্ছে সেটা টোটালি অ্যাক্টিং বা টোটালি পার্ট অফ দ্যাট, বাট আমি খুব একটা মানুষের সাথে মিশতে পারি না। তো যে ভদ্রলোকটা আমাকে ইজি করে নিতে পারবে, আমাকে কমফোর্ট দিতে পারবে, সেরকম একটা লোককেই আমি বিয়ে করব। মামুন আবার ফিরে আসতে চাইলে লায়লা কি করবে? মামুন আবার ফিরে আসতে চাইলে লায়লা মোটেও রাজি হবে না। হবে না? না, শিওর। এই স্টেজে আমি যতটুকু জানি তুমি কিন্তু একটু ইমোশনাল। হ্যাঁ, ইমোশনালি দেখা গেল যে তোমাদের মারামারি কাটাকাটি, ওইটা ভিডিও নিয়ে তুমি চলে এসছো, আবার ওই ভিডিও আপলোড দিয়েছো, আবার ওইটা ভিডিওটা ডিলিট করেছো। তো তোমার কি মনে হয় না মামুন যদি সবকিছু ভুলে, না লায়লা প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করো? এই স্টেজে এসে, এখন যে স্টেজে আমি আছি, এই স্টেজে এসে আমি মানে নিজের সাথে অনেক ফাইট করে আমার মনটাকে স্টেবল করেছি। তুমি যেটা বলেছো যে আমি অনেক ইমোশনাল, অনেক কেয়ারিং, অনেক লাভিং, হ্যাঁ সেটা আমি 9 মাস ধরে আমি ওর জন্য ছিলাম, ওর জন্য কেয়ারিং ছিলাম। এবং সবসময় বলে আসছি যে ও ফিরে আসলে আমার বাসার দরজা খোলা। বাট আমার অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আমার মনটাকে ওর কাছ থেকে ডাইভার্ট করে আনার জন্য। অ্যান্ড আমি এটাই ডিসাইড করেছি যে ডেফিনেটলি ও যদি আসে আমার লাইফে ওর জায়গা নেই। মামুন যদি ফিরে আসে, লায়লা বলছে যে লায়লার কাছে, লায়লার হৃদয়ে মামুনের জন্য কোনো জায়গা নেই। মামুন চলে যাবার পর লায়লা কি কেউ এখন পর্যন্ত প্রপোজ করেছে কিংবা করবে এরকম কোনো? না না না, আমার কাছে ওই এক্সেসটা নাই আসলে। মানে না, হয় না যে আচ্ছা ঠিক আছে এখন তুমি তো তোমার রিলেশনশিপ স্ট্যাটাস হচ্ছে তুমি সিঙ্গেল, সো আর কি বলতে পারো যে তোমার নিজে থেকে না, যেটা হয়েছে যে হয়তো তোমাকে একটু ভালো লাগে কিন্তু এখনো তোমার ভয়ে আর কি না, ভয় পাচ্ছে কিংবা কোনো মানুষই নাই আমার আশেপাশে এরকম কোনো, বিকজ আমার এইজ তো সবাই জানে। হ্যাঁ, আমার এইজের বা আমার যে এইজ যারা, তারা কিন্তু অলরেডি লাইফে সেটেল, এন্ড তারা দেখা যায় যে ছেলে মেয়ে নিয়ে, বউ বাচ্চা নিয়ে তারা খুব সুখে লাইফ আছে। আমার সাথে লাস্ট 4 ইয়ার্সে যারা ছিল তারা সবাই খুব ইয়াংস্টার, মামুনের এইজের, ওদের সাথে আমার ওইরকম এক্সেসটা নাই। ওরা যে খুব ফ্রি হবে আমার সাথে, ওইরকম এক্সেসটা নাই। আমি ঘুরে ফিরে বেড়াই বা কন্টেন্ট বানানোটাও দেখবা যে ওরা আসছে, ওরা বলছে যে আপু আমার এরকম স্ক্রিপ্ট আছে, তোমার সাথে ভিডিও করলে আমার ফেস ভ্যালুটা একটু উঠবে। আমি বলি ঠিক আছে, ওরা ভিডিও করে চলে যায়, দেখা যায় যে আমি চলে গেলাম। বা পার কন্টেন্টে কিরকম লায়লা চার্জ করে? এটা ডিপেন্ড করে। হ্যাঁ, এটা ডিপেন্ড করে। কি মিনিমাম ম্যাক্সিমাম কিরকম একটা? মিনিমাম আসলে যেটা বলি যে আমার তো এটা প্রফেশন না। হ্যাঁ, সো এটা করছো কেন? এটা আমার, এটা এই যে বললাম যে মামুনের কাছ থেকে একজন মানুষের কাছে, কন্টেন্ট ক্রিয়েটরের সাথে থাকতে থাকতে মামুনের সাথে পরিচয় হওয়ার আগে কি তুমি ছিলে না সোশ্যাল মিডিয়ায়? তখন তো তুমি ছিলে না, একদমই ছিলে না, টিকটকে ছিলে না? না না না, মামুনের সাথে পরিচয় হওয়ার 1 বছর পর থেকে আমি ওর সাথে ওকে ইন্সপায়ার করার জন্য আমি ভার্চুয়াল প্রফেশন কি? তুমি যেহেতু এটাকেই তো তুমি প্রফেশন হিসেবে প্রাইভেট জব এখন করি। এটা আমার প্রফেশন না, আমি এটা প্রফেশন হিসেবেও নেইনি। আমি আমার সাথে কেউ যদি ভিডিও করে, সে যদি তার আইডিটা একটু প্রমোট করতে চায়, সেসব ক্ষেত্রে আমি কোনো চার্জ করি না। যত আর কি উদ্যোক্তারা আছে, কারো কাছ থেকে তুমি কোনো টাকা নাও না? আমার এটা প্রফেশন না, আমি মানুষকে হেল্প করতেই পছন্দ করি, আমার ভালো লাগে। আর এই প্ল্যাটফর্মটা ছিল মামুনের জন্য, এটা আমার জন্য। কিন্তু তুমি কি এটা কন্টিনিউ করছো এখন যারা ব্যবসায়ী আছে, উদ্যোক্তারা আছে? জীবনের সবথেকে বড় মিথ্যা কি ছিল লায়লা তোমার জীবনের? সবথেকে বড় মিথ্যা ছিল আমি জীবনে তোমাকে কখনো ছেড়ে যাব না, যাই আসুক না কেন। এই কথাটা আসলে প্রেমে পড়লে অনেকে অনেক কথা বলে যে না তুমি ছাড়া না, আমি শুনতে চাইনি, আমি এগুলো শুনতে চাইনি। একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, আর কি তোমাকে ছাড়া আমার চলবে না জীবন। আমি কখনো এগুলো শুনতে চাইনি, বাট যখন কেউ বলেছে তখন তো খুব ভালো ফিল করেছিলাম, তখন ওই ভরসাটা জায়গা পেয়েছিলাম। না, তোমার কাছে তো একটা বড় মিথ্যা তুমি বললে, যেটা বললে তোমাকে ছেড়ে কখনো যাব না। তোমার কোনো বড় মিথ্যা আছে কি মামুনের কাছে? যদিও আজকে মামুন আমাদের সেটে নাই, সে থাকলে হয়তো বা বলতে পারতো, কিংবা তুমি কি নিজ থেকে কিছু বলবে? আমি যেটা ফিল করি যে ওর কাছে আমার সবকিছুই মিথ্যাই মনে হবে, কারণ সেও মুভ অন করতে যাচ্ছে। ওর কাছে হয়তো আমি যেটা বলেছি, যেটা বলিনি, যাই হোক না কেন, সবকিছুই হয়তো ওর কাছে মিথ্যাই মনে হবে, বা মিথ্যা মনে না হলেও সে এক্সপ্রেস করবে যেটা মিথ্যা ছিল, আমাকে ধোঁকা দেওয়া হয়েছে। এটাই হয় আসলে ব্রেকআপের পরে। ব্রেকআপের পরে কেমন মনে হচ্ছে? আমরা দেখলাম যে তোমার অনেক কিছু
চেঞ্জ আসছে, তুমি হেয়ার স্টাইল চেঞ্জ করেছো, বা ওটা তো অসাধারণ সুন্দর লাগছে তোমাকে, তুমি ওয়েট লুজও করেছো মনে হচ্ছে, কিংবা তোমাকে দেখে মনে হচ্ছে যে রূপচর্চা বিষয়ে কিছু ট্রিটমেন্টও তুমি করিয়েছো, এটা হয়তো বা আগেও করিয়েছো। তো তোমার ভিউয়াররা তো অনেক জানতে চায় যে লায়লা একটু চেঞ্জ এসছে মুখে, হ্যাঁ একটু কিছু করেছো, কি কি করেছো তুমি? যেটা হয়েছে যে ব্রেকআপের পরে, ব্রেকআপের আগে বলে কিছু নাই, ব্রেকআপের পরে অনেক দিন পরে যখন আমি রিয়েলাইজ করলাম যে আমাকে আমার জীবনে ওই ভদ্রলোকের আর কোনো এন্ট্রি নাই, তখন আমি মন থেকে না খুব রিলিফ ফিল করলাম যে ফাইনালি আমি একটা ডিসিশন নিতে পেরেছি। কারণ আমি এতদিন চাচ্ছিলাম যে সে ফিরে আসুক, বাট সে ফিরে আসতেছে না, কোনোভাবেই ফিরে আসতেছে না, তো ওটা নিয়ে আমি খুব স্যাড হয়ে গেছিলাম। তো যখন ওই রিয়েলাইজেশনটা আল্লাহ তাআলা আমার মধ্যে দিয়েছে, তখন না সামহাও আমি খুব রিল্যাক্স ফিল করেছি। আই থিঙ্ক এই রিল্যাক্স ফিল করাটাই অনেক বড় একটা ব্যাপার। আর ট্রিটমেন্ট যেগুলো, সেগুলো আসলে প্রমোশনাল ওয়ার্ক ছিল। কিন্তু তুমি তো করেছো সেগুলো, লিফটিং হয়, ফিলার হয়, ফেস ফিলিং বলতে যেটা বোঝায় যে ঠিক যেভাবে আসলে করা দরকার ওভাবে করা হয়নি, আমরা জাস্ট প্রমোশনের জন্যই কিছুটা দেখেছি। ওয়েট লসের ব্যাপার হচ্ছে ওয়েট লস করিনি আমি, ওয়েট আগে যেরকম ছিল ওরকমই আছে। না, আমি যেটা জানতে চাচ্ছি, অনেকে হচ্ছে এটাকে এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট, হ্যাঁ অ্যাস্থেটিক ট্রিটমেন্ট গুলো, যে ফিলার করা, লিফটিং করা, তো তুমি যেরকম চেয়েছিলে তেমনটা কি তারা করতে পেরেছে কিনা? আমি তোমার ডক্টরের সাথে আবার কথা হয়েছে, আমি জাস্ট জানতেও চাচ্ছিলাম, যদি সে বলতে চাচ্ছিল না। যেটা বলেছি যে আসলে প্রমোশনাল ওয়ার্ক ছিল, বাট আমার ডক্টর শি ইজ ভেরি এক্সিলেন্ট, এবং আমি যে কাজটা ওনার কাছে করতে চেয়েছি উনি খুব সুন্দর করে দিয়েছে, আমি অনেক স্যাটিসফাইড। ঠোঁটের একটা চেঞ্জ অনেকে নিয়ে আসে, যেটা বারিশও নিয়ে এসছে, তমা মির্জাও নিয়ে এসছে, এবং তোমারও একটু চেঞ্জ দেখছি, হ্যাঁ এটা করে। আবার দেখা যায় একটু স্কিনের, একটু গালের একটু, হ্যাঁ একটু টান টান করার জন্য এটা করে থাকে। কিন্তু এটার তুমি কি বলবে, তুমি কোনো সাইড এফেক্ট পাওনি? আমি কোনো সাইড এফেক্ট পাইনি। আর আমার মনে হয়েছে যে অ্যাস্থেটিক ট্রিটমেন্টটা আসলে এটা একটা মেইনটেনেন্স। আমরা যারা মেকআপ লাগাই বা রোদে থাকি বা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি, তো সবারই আসলে মেইনটেনেন্সটা করা দরকার। একটা টাইমে না, যখন পার্লার, অনেক আগে যখন পার্লার বাংলাদেশে খুব একটা প্রচলিত ছিল না, গীতিয়ারা আপা বা অন্যান্যরা যারা নতুন নতুন বাংলাদেশে পার্লার খুলেছেন, তো তখন ফেসিয়াল ব্যাপারটা খুব নেগেটিভলি নেওয়া হতো। তখন দেখা যেত যে কি ফেসিয়াল করছে বা থ্রেড করছে আইব্রো, এই জিনিসগুলো ওটা তো তাও একটু মনে করো যে একটু প্রাকৃতিক। এখন তো দেখা যায় ইনজেকশন পুশ করে, আমি এমনও দেখেছি বনানীতে, আমি পার্লারটার নাম না বলি, সেখানে মেয়েরা ইনজেকশন নিতে যায়, স্কিন ইনজেকশন নিবে। কেন নিবে? ওরা ফর্সা হবে, এবং প্রত্যেকটা মেয়ে ফর্সা। কেন তারা এই ইনজেকশন গুলো নিচ্ছে? এগুলো কি সাইড এফেক্ট হয়? এবং তখনই ওটার প্রাইস ছিল 7.5, 8, 10, প্রত্যেকটা ইনজেকশনের দাম 10,000 টাকা পার ইনজেকশন। হয়তো বা কয়েক সপ্তাহ পরে আবার নিতে হয়, এরকম করে একটা সেগমেন্ট করা থাকে। আসলে কি বলবে, তুমি তো আসলে প্রমোশন করো, এগুলো বিপরীতে সে কথা বলবে না তুমি? না, বিরুদ্ধে কথা বলবো না, মানে কি আমার মনে হয় কি যে অ্যাস্থেটিক ট্রিটমেন্টটাও খুব নর্মালাইজ হয়ে গেছে আমাদের দেশে, এখন সবাই করে। আগে যেমন শুধু ডক্টররা করতো, অ্যাস্থেটিক ডক্টররা, এখন পার্লারেও আপনি কিছু, যেমন গ্লুটাথিয়ন নেওয়াটা, যেটা ফর্সা হওয়ার ব্যাপারটা আপনি বলছেন, খুব নর্মালাইজ হয়ে গেছে। সারা দুনিয়াতে যেরকম হয়েছে বাংলাদেশেও সেরকম খুব নর্মালাইজ হয়ে গেছে। আর আপনি যদি রাইট জায়গায় এবং নর্মাল তো করেছো তোমরা প্রোডাক্ট যেভাবে প্রমোশন করো, যেভাবে তোমরা মেকআপ গেটআপ নিয়ে আসো, মানুষ তো দেখা যায় ব্র্যান্ড প্রমোটারদের দেখলে আল্লাহ ওরা এত সুন্দর হয়েছে, তখন একটা সাধারণ মেয়েটা কিন্তু আর কি ইচ্ছা জাগে যে আমিও তার মতো একটু সুন্দর হবো, এটাকে চিন্তাকে একেবারে শার্প করে ফেলবো, অপু বিশ্বাস, বাড়ি শব্দের মতো করে। তো তাদের ইচ্ছাটা কিন্তু তোমরাই কিন্তু এনকারেজ করো। মার্কেটের ডিমান্ড তো ওইভাবেই ক্রিয়েট করা হয়। প্রোডাক্ট আপনি মার্কেটিং কিভাবে করবেন? এভাবে তাকে ডিমান্ড ক্রিয়েট করলেই তো তখন হবে। কিন্তু যখন দেখো একটা প্রোডাক্টের সাইড ইফেক্ট আছে, এবং এগুলো করলে কিন্তু স্কিনের অনেক সমস্যা হতে পারে, ক্যান্সার হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, তো তারপরে কিন্তু তোমরা করছো। যেটা হয়েছে যে আমি যেটা বলছি যে সার্টিফাইড আপনি ডক্টরের কাছে করবেন, আপনি যেখানে সেখানে করবেন। কিন্তু এখন তো এগুলো পার্লারে করা হচ্ছে লাইলা, পার্লারও যদি সার্টিফাইড হয়ে থাকে, একটা কোর্স করেছে, 2টা কোর্স করেছে, কোনো ডক্টরাই কিন্তু বিভিন্ন টকশোতে বলছে এগুলো করবেন না, এগুলো সাইড ইফেক্ট আছে, এবং এগুলো কারণে স্কিন ক্যান্সার হতে পারে। আচ্ছা যাই হোক, এটাই হয়েছে যে পার্লারে যদি সার্টিফাইড ডক্টর না থাকে, তাহলে সেখানে তো ডেফিনেটলি করা উচিত না, যেহেতু এবং আমাদের দেশে পার্লারে ডক্টর থাকে। হ্যাঁ, দেখেছো তুমি কখনো? নেই। অ্যাস্থেটিক ডক্টরের কাছে যাবেন, যেটা আমরা কিন্তু পার্লারে এটা প্রমোট করি না, মানে আমি অ্যাটলিস্ট করি না যে কোনো পার্লারে যে নন সার্টিফাইড কোনো পার্লার কর্মীর কাছে আমি
ডেফিনেটলি অ্যাস্থেটিক কোনো সার্ভিসই নেই না, প্রমোট করা তো দূরের কথা। সিনেমার অফার পেলে কিছুই করব না, কারণ সিনেমার জগৎটা আমার না। আর যদি পেয়ে যাও, ধরো যদি পেয়েও যাই তাহলে না বলবো। আর যদি মনে করো যে যাই হোক তোমাকে আরেকটু ডিস্টার্ব করি আমি, সেটা শাকিব খানের কোনো সিনেমা হলো, তখন লাইলা কি করবে? সেম নাই থাকবে। মামুন কোন ছবি প্রডিউস করে, সেখানে নায়িকা হিসেবে লাইলাকে চায়, লাইলা কি করবে? তাহলে তো আরোই না, আরোই না। এটা একটা ভালো যে যেই প্রফেশনটা আমার না, যে কাজটা আমার না, সেটা তুমি খুব কনফিডেন্টলি বলছো যে না এটা আমার না, এটা আমি করব না। হ্যাঁ, অনেকে দেখা যায় না আগে পেয়েছি একটু দেখি না কেমন কাজ করে আমি, এটা আমার না। তুমি তাহলে বলছো সিনেমা তোমার না, সেটা তো অবশ্যই, কিন্তু সিনেমা আমার না, নাটক আমার না, নাচ গান এগুলো আমার না। তাহলে কি তোমার? আমার এই যে যেটা বললাম যে একটা আমার লাইফের একটা স্টেজে এসে আমার সঙ্গীকে ইন্সপায়ার করার জন্য আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি, তাও তার সাথে তো সঙ্গী তো চলে গেছে, এখন সোশ্যাল মিডিয়া ছেড়ে দাও। এখন কিন্তু আমি ছেড়ে দিতেও পারি যে কোনো টাইমে, যে কোনো মোমেন্টে। একটা মুভির মধ্যে চলে আসছি তো তোমার ইচ্ছা আছে ছেড়ে দিবে? হ্যাঁ, আমার যদি ঘুম থেকে উঠে মনে হয় যে আমি আর ফেসবুকে থাকবো না, আমি সব ডিলিট করে বসে থাকবো। সোশ্যাল মিডিয়া একবার যারা এসেছে তারা ছেড়ে দিয়েছে, এরকম কোনো রকম হয়নি কখনো। হ্যাঁ, বাট হতেও পারে, নেশার মতো, তাই না? এটা না ভালো লাগে। যেমন এখন আমি কিন্তু খুব লোনলি, বিকজ আমার গল্প করার মানুষ নাই, আমি যে সারাদিন ঘুরে বেড়াই, আমার সাথে একটা মানুষ নেই। আগে কিন্তু একটা মানুষ ছিল, সো ওই লোনলিনেসটা থেকে আমি কিছুটা রিলিফ পাই যখন আমি দেখি যে একটা ভিডিও করতেছি, আমার একটা টাইম স্পেন্ড হয়। বাসায় কে কে আছে তোমার? বাসায় ফ্যামিলি সবাই আছে, বাবা মা আছে? সবাই আছে। আমার বাবা মারা গেছে, আমরা 2 বোন। 2 বোন, তুমি বড়? হ্যাঁ, আমার বাবা মারা গেছে, আমার মা আছেন, আর বাকি সবাই আছেন। লাস্ট কোশ্চেন, আপনার 100তম জন্মদিন কিভাবে উদযাপন করবেন? 100তম জন্মদিনে আমি বেঁচে থাকবো কিনা এটাই তো জানি না। যদি বেঁচে থাকি তাহলে আমার বাচ্চাদের সাথে সেলিব্রেট করব। 100তম তখন বাচ্চা নাতি বড় হয়ে যাবে, হ্যাঁ, ওদের সাথে করব। আর কোনো উদযাপনের আর কোনো ইচ্ছা আছে? না, এটাই। মামুন কখনো তোমাকে সারপ্রাইজ দিয়েছে জন্মদিনে? আমার সব জন্মদিনই দিয়েছে। আমার সব জন্মদিনগুলো সেলিব্রেট করাই হয়েছে আসলে মামুন আসার পরে। কারণ হচ্ছে যে আমার বার্থডে হচ্ছে অক্টোবরে, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের বার্থডে হচ্ছে অক্টোবরে। তো তাদের হচ্ছে 1 তারিখ থেকে শুরু হয়েছে, তো তাদেরগুলো সেলিব্রেট করতে করতে আমারটা হচ্ছে একেবারেই শেষে। তো ততদিনে মানুষের এনার্জি আর থাকে না যে 10-12টা সেলিব্রেট করার পরে 1 মাসের কয়টা বার্থডে সেলিব্রেট করা হয়, তো ততদিনে সবাই টায়ার্ড হয়ে যায়। বাট মামুন আসার পরে 2021 সাল থেকেই ও আমার বার্থডে সেলিব্রেট করে আসছে, অনেক বড় করে, অনেক ভালো করে করেছে। মামুনের কথা দিনে কয়বার মনে পড়ে? সারাদিনই তো মনে পড়তেছে, মানে ভুলে যাওয়ার তো কোনো উপায় দেখছি না আমি। আমার জন্য কান্না করো? এখন আর করি না, একটা সময় করতে। একটা সময় না, এই 2 মাস আগেও অনেক কান্না করেছি, এখন আর করি না, ভুলে গেছি। ভুলে যাওয়া যায় আসলে? হ্যাঁ, যায়। আমি এটা আসলে এই পজিশনে যে না আসবে সে কখনো বুঝতে পারবে না। এবং আমি কি বিলিভ করি জানেন, আমি বিলিভ করি আমি যদি এখন আরো অন্য কারো প্রেমে পড়ি, তার জন্য হয়তো মামুনের জন্য যেরকম ডেসপারেট ফিলিংস ছিল, ওইটা তো আসলে ওইটা হয়তো আসবে, ওইটাও হয়তো আসবে, কারণ আমি তো তখন প্রেমে পড়েছি। আমার মনে হয় ওইটাও তখন আসবে। সব প্রেমগুলোকে একই রকম হয়? একই রকমই হয়। মামুনের সাথে প্রেমে পড়ার আগে তুমি কি অন্য কারোর সাথে প্রেমে পড়েছিলে? না, সে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কখনোই না। ঢাকা ইউনিভার্সিটিতে অনেক না, আমি সকালবেলা যেটা হতো যে আমার বাবা আমাকে সকালে ক্লাসে বসায় দিয়ে আসতো, আবার ক্লাস থেকে এসে, মানে যখন ইউনিভার্সিটিতে পড়তে তখন দিয়ে আসতো। হ্যাঁ, ইভেন আমি যখন এমবিএ করি, এমবিএটা আমি অনেক পরে করেছি, তো তখনও আমাকে আমার এক্স হাজবেন্ড উনি আমাকে নিয়ে যেতেন এবং উনি তখন আমাকে বাসায় নিয়ে আসতেন। এই সিচুয়েশন ছিল আর কি। তুমি আজকে আমাদের শোতে এসছো লাইলা, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। অনেক ভালো থাকো তুমি, অনেক সুন্দর থাকো, সেটা আমরা চাই, প্রত্যাশা করি। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ভালো লাগলো অনুষ্ঠানে এসে, আর এরকম আড্ডা দিতে পেরে ভালো লাগলো। ইনশাআল্লাহ আবারও কোনো দিন দেখা হবে। আর দর্শকদের যদি কিছু বলতে চাও? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা সোশ্যাল মিডিয়াতে আমাকে দেখেন, তো আপনারা যদি কখনো মনে করেন যে এই কন্টেন্টটা বা এই ধরনের ভিডিওগুলো আপনাদের জীবনের ক্ষেত্রে খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসবে, সেগুলো আপনারা ইগনোর করবেন। তো ওগুলো আপনার লাইফে আনবেন না। যেগুলো ভালো লাগে, যেগুলো আপনারা পছন্দ করেন,
সেগুলোই দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই খুব ভালো থাকতে পারি। দর্শক, কাট অ্যান্ড কাট আজকে এই পর্যন্তই। সবাই অনেক সুন্দর থাকবেন, ভালো থাকবেন। বিদায়।